খবরটি দিয়ে শুরু করতে চাই। শিরোনামে বলা হচ্ছে, ইরানে বিক্ষোভ দমন অভিযানে 2000 মানুষের মৃত্যুর আশঙ্কা। ইরানে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ক্রমশ সহিংস হয়ে উঠছে এবং তাতে মৃতের সংখ্যা বাড়ছে বলেই জানা যাচ্ছে। এবং এই খবরটিতে বলা হচ্ছে, বিবিসি পার্সিয়ান সংবাদদাতা জিআর গোল এবং রয়টার্স বার্তা সংস্থাকে একটি সূত্র জানিয়েছে, ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমন অভিযানে সহস্রাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জিআর গোল বলেন, তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। প্রয়োগ করেছে, কিন্তু এবারে যা ঘটেছে তা একেবারেই নজিরবিহীন। রয়টার্স ও ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, মৃতের সংখ্যা 2000-এর মতো। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকও রয়েছে। বাতিল হয়ে যায় অধিকাংশ বিমান চলাচল। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা অনানুষ্ঠানিক নোটিশ টু এয়ার মিশনে জানানো হয়েছে, আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটের ক্ষেত্রে বিশেষ অনুমোদন সাপেক্ষে প্রবেশ ও প্রস্থান করা যাবে। এই নির্দেশনা কার্যকর থাকবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। নোটিশ অনুযায়ী ইরানে প্রবেশকারী ও ইরান ত্যাগকারী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে, শুধু পূর্বে অনুমোদিত আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া। বিশেষ করে তেহরানগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলো অনুমতি পেলে চলাচল করতে পারবে, তবে অভ্যন্তরীণ ও অন্যান্য সামরিক বা চার্টার্ড উড়োজাহাজের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার জেরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। তা পুরোপুরি চেপে রাখা হয়। সাংবাদিকদের জন্য ইরান থেকে সংবাদ সংগ্রহ করা বিশ্বের সবচেয়ে কঠিন দায়িত্বগুলোর একটি। এখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দীর্ঘদিন ধরেই তালিকার একদম নিচের দিকে। 2024 সালে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ইরানকে অত্যন্ত গুরুতর শ্রেণীতে রেখেছে। 180টি দেশের মধ্যে এর অবস্থান ছিল 176তম। সংস্থাটি জানায়, 2025 সালে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশের সব অভ্যন্তরীণ সম্প্রচার নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রীয় ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIBর মাধ্যমে, যার প্রধানকে সরাসরি নিয়োগ দেন আয়াতুল্লাহ আলী খামেনি। স্বাধীন সংবাদপত্র থাকলেও সেগুলো কঠোর সেন্সরশিপের মাধ্যমে কাজ করে। সীমিত সংখ্যক বিদেশি সংবাদ মাধ্যমকে কঠোর নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা যাচাই সাপেক্ষে ভিসায় কাজের অনুমতি দেওয়া হয়। অনেক সংবাদ মাধ্যমকে দূর থেকে প্রতিবেদন করতে হয়, কারণ প্রবেশাধিকার সীমিত, ওয়েবসাইট ব্লক করা থাকে এবং স্যাটেলাইট সিগন্যাল প্রায় জ্যাম করা হয়। এর আগে গতকাল একটি মানবাধিকার সংস্থা বলেছে, তাদের বিশ্বাস 650 জনের মতো নিহত হয়েছে। ইরানের পরিস্থিতি নিয়ে আরও খবর রয়েছে বিবিসি বাংলা লাইভ পাতায়। আরেকটি খবরের শিরোনাম বলছে, ইরান সরকার শেষ দিনগুলোতে পৌঁছেছে, বললেন জার্মান চ্যান্সেলর। ইরান সরকারের শেষ দিন ও সপ্তাহগুলো দেখছেন তারা। তাকে উদ্ধৃত করে খবরে বলা হচ্ছে, যখন একটি সরকার শুধু সহিংসতা দিয়ে ক্ষমতা ধরে রাখে, তখন আসলে এর কার্যকারিতা শেষ। জনগণ এখন সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে, তিনি বলেছেন। এদিকে ইরানের সহিংসতা বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশ নিজ দেশে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে। যুক্তরাজ্যের পাশাপাশি সেখানে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো এই একই রকম তৎপরতা দেখাচ্ছে, প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বিবিসি বাংলার ওয়েবসাইটে যে খবরটি রয়েছে, ইরানের এই ঘটনা সংক্রান্ত আপডেটে যে খবর এসেছে, তার মধ্যে একটি খবরের শিরোনাম, ইসলামী বিপ্লবের পর সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ইরানের শাসকরা। ইরানের খবরগুলো আমরা দেখছিলাম। সর্বশেষ খবর হচ্ছে, 2000 মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও ইরানের ভেতর থেকে তথ্য পাওয়ার নানান রকম চ্যালেঞ্জ রয়েছে। রয়টার্স এবং বিবিসি পার্সিয়ানের একজন সাংবাদিক উদ্ধৃত করে এই খবরটি বিবিসি বাংলা লাইভ পাতা এসেছে। এই খবরগুলো কিভাবে নিশ্চিত করা হচ্ছে, তথ্যগুলো কিভাবে আসছে? এই খবরে যেমনটা বলা হয়েছে, রয়টার্স বলেছে যে তারা ইরানের কর্মকর্তারা তাদেরকে নিশ্চিত করেছে যে বিক্ষোভ দমনে যে অভিযান চালানো হচ্ছে ইরান সরকারের পক্ষ থেকে, সেখানে তারা জানতে পেরেছেন যে 2000-এর বেশি মানুষ এর মধ্যেই মারা গেছেন। তার মধ্যে বিক্ষোভকারী রয়েছে, সরকারি কর্মকর্তা রয়েছে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। যদিও এই বিষয়টা এখনো কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে বা ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, আনুষ্ঠানিক সূত্র থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তারা একটি সোর্সের বরাত দিয়ে খবরটির কথা বলছে। আপনি জানেন সৌমিত্র, যে গত 5 দিন ধরে ইরানের ইন্টারনেট বন্ধ রয়েছে। দেশকে একজোট করা অথবা শর্ত মেনে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলানো সাহায্য করবে। অন্তত কিছুটা হলেও স্বস্তি পেতে পারে। এই আশার বিপরীতে সামনে আসে তৃতীয় বিকল্প, নির্দয় দমন নীতি। এই পথ ইরানের জন্য নতুন নয়। অতীতেও বহুবার তারা এই কৌশল ব্যবহার করেছে এবং এর পেছনে বাস্তব কারণও রয়েছে। অনেক দেশে দীর্ঘস্থায়ী অস্থিরতা সামরিক বাহিনীর ভেতর ভাঙন তৈরি করে। নিজেদের পরিবার, জীবিকা কিংবা নিজ সম্প্রদায় নিয়ে দুশ্চিন্তা বাড়ে সেনাদের। অনেক সময় তারা বুঝতে পারে
যাদের উপর গুলি চালাতে বলা হচ্ছে তারা আসলে তাদেরই মানুষ। এতে বাহিনীর মনোবল ভেঙে পড়ে, দুর্বল হয়ে যায় শাসন ব্যবস্থা। তবে ইরানের ক্ষেত্রে সমীকরণটা আলাদা। এটি শুধু একটি বাহিনী নয়, বরং রাষ্ট্র ক্ষমতার মূল স্তম্ভ। অনেক ক্ষেত্রেই এর ক্ষমতা নিয়মিত সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চেয়েও বেশি। এই কারণেই বিক্ষোভ দমনে কঠোর শক্তি প্রয়োগ এখনো ইরানি শাসকদের কাছে একটি বাস্তব ও কার্যকর বিকল্প হিসেবেই বিবেচিত হচ্ছে। আইআরজিসি বা ইসলামিক রিভলিউশনারি গার্ডের মূল দায়িত্ব হচ্ছে এই সুপ্রিম নেতাকে রক্ষা করা এবং যে ইসলামিক রিভলিউশনটা হয়েছিল 1979 সালে সেটিকে টিকিয়ে রাখা, এবং এটার জন্য তারা যে কোনো ধরনের দমন পীড়ন বা হত্যাযজ্ঞ চালাতে পারে। ইরানে হয়তো কিছু মুসলিম কান্ট্রি থেকে সেখানে হিউম্যান রাইটস কম ভায়োলেট হয়, কিন্তু তাই বলে যে তারা স্বাধীনভাবে কথা বলতে পারে, বিরোধী মতকে অ্যাক্সেস দেওয়া হয়, ব্যাপারটা মোটেই এমন না। এখানে ইসলামিক শাসনের নামে চলে আরেকটা দমন পীড়নের একটা পদ্ধতি, যে এবং ইরান যে পুরোপুরি দুর্নীতিমুক্ত তাও কিন্তু না। এই আইআরজিসি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা বাণিজ্যের একটা অংশ নিয়ন্ত্রণ করে। ইরানে আমেরিকা নিষেধাজ্ঞা দিলেও এই নিষেধাজ্ঞার মাধ্যমে জনগণের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে, তারা ক্ষতিগ্রস্ত হলে আইআরজিসি ব্ল্যাক মার্কেটিং এর মাধ্যমে, কালোবাজারের মাধ্যমে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য ঠিকই চালিয়ে যায়, যার আনুগত্য সংবিধান বা জনগণের প্রতি নয়, সরাসরি আয়াতুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্রের প্রতি। শাসন ব্যবস্থা যদি দমন পীড়নের নির্দেশ দেয়, আইআরজিসি তা নির্বিঘ্নে বাস্তবায়ন করবে। তো ক্ষমতা ও স্বার্থ পুরোপুরি শাসন ব্যবস্থার টিকে থাকার সঙ্গে জড়িত। কিন্তু বিভিন্ন সূত্র থেকে, এমনকি সরকারি কর্মকর্তাদের ভেতর থেকে, পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় জানানো হচ্ছে। গতকালই জাতিসংঘ একটি বরাতে বলেছিল যে তারা আশঙ্কা করছে যে কয়েকশো মানুষ ইরানে মৃত্যুর ঘটনা ঘটেছে, ইরানে মারা গেছে। একটি মানবাধিকার সংস্থা তারা বলেছে যে ইরানে 600-র বেশি মানুষ মারা গেছে। পরিষ্কার হওয়া যাবে যে আসলে মৃত্যুর সংখ্যাটি কত। এবং এর মধ্যেও বিক্ষোভ চলমান, ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, ইরানের যারা বিক্ষোভকারী তারা রাস্তায় রয়েছেন, সরকারের দিক থেকে কঠোর পদক্ষেপের কথা বলা হচ্ছে। মৃতের সংখ্যা এই যে ক্রমশ বাড়ছে বলে ধারণা পাওয়া যাচ্ছে, একদিকে বিক্ষোভ এবং একই সঙ্গে সহিংসতার মাত্রা এত ব্যাপক হয়ে উঠল কেন? এর একটা বড় কারণ হতে পারে যে এইবারের যে বিক্ষোভের ঘটনাটি ঘটেছে সেটি সবাই বলছেন যে নজিরবিহীন। 1979 সালে যখন ইসলামী বিপ্লবের ঘটনা ঘটেছিল ইরানে, যার পর থেকে যে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে ইরানে, সে সময়ের পর থেকে এত বড় ধরনের বিক্ষোভ আর কখনো দেখা যায়নি। এর মধ্যে অনেক সময় ইরানে বিক্ষোভের ঘটনা ঘটেছে, বিভিন্ন সময় বিক্ষোভ হয়েছে এবং সেটা সরকার দমন করেছে, কিন্তু এইবার যে ব্যাপক মাত্রায় বড় আকারে বিক্ষোভ হয়েছে সেটা সবাই বলছেন যে এ ধরনের ঘটনা আর ঘটেনি। কিন্তু গত শনিবার থেকে সরকার এই বিক্ষোভ দমনে বেশ কঠোর অবস্থানে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে, সরকারপন্থী সরকার আহ্বান জানিয়েছে যারা বিক্ষোভকারীদের হটিয়ে যেন রাস্তাগুলোকে নিয়ন্ত্রণ নেওয়া হয়। ফলে সরকারের যারা সমর্থক রয়েছে তারাও অনেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়েছে, অনেক জায়গা নিয়ন্ত্রণে নিয়েছে। ফলে গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীদের মধ্যে একটি ভীতি ছড়িয়ে পড়েছে এবং সরকার যে কঠোর এবং সেই হতাহতের ঘটনাগুলো ঘটছে এবং এই কঠোরতার ফলে হয়তো মৃত্যুর সংখ্যা আরো বাড়ছে বলে অনেকে আশঙ্কা করছেন। এবং এর মধ্যে আপনি নজিরবিহীন এক বিপ্লব এবং একই সঙ্গে বিপ্লব পরবর্তী সময় নজিরবিহীন এক আন্দোলনের কথা বলছেন। বিপ্লবের পর এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ইরানের শাসক গোষ্ঠী মোকাবেলায় তারা নজিরবিহীন ব্যবস্থা নিয়েছে। জুড়ে কঠোর নিরাপত্তা অভিযান চালাচ্ছে এবং প্রায় পুরোপুরিভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এর আগে কোনো সংকটেই তাদেরকে এমনটা করতে দেখা যায়নি। দেশটির যেসব সড়কে কিছুদিন আগেও সরকার বিরোধী স্লোগানের গর্জন শোনা যাচ্ছিল, সেগুলো এখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। শুক্রবার ইরানের পরিস্থিতি ভয়াবহ ছিল, অবশ্যই সড়ক গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল, কিন্তু শনিবার রাত থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত। বিবিসি পার্সিয়ানকে বলেছেন তেহরানের একজন বাসিন্দা। একজন ইরানি সাংবাদিকের ভাষায় এই প্রতিবেদনে বলা হচ্ছে, এখন রাস্তায় নামা মানে মৃত্যুকে আহ্বান। ইরানের এই মুহূর্তে তার মানে একটি অপশন আছে, সেটি হচ্ছে আমেরিকা যদি তাদের যে একাধিক পদ্ধতি তারা অ্যাপ্লাই করতে চাচ্ছে, সেই একাধিক পদ্ধতির মধ্যে কোনো একটি যদি কার্যকরীভাবে অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ রেজিম চেঞ্জ করার জন্য, তাহলেই হয়তো সম্ভবত ইরানের রেজিমের পতন হতে পারে। কিন্তু যে অবস্থায় এখন সরকার যে কঠোরতা অবলম্বন করছে, সেই অবস্থা থেকে এই মুহূর্তে এই জনগণের পক্ষে এটাকে সামনে নেওয়া হয়তোবা সম্ভব নাও হতে পারে। আপনি জানেন সৌমিত্র যে ইরানকে ঠিক আসলে একটি গণতান্ত্রিক পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক দেশ হিসেবে বলা যাবে না, কারণ ইসলামী বিপ্লবের পর মূলত সেটি একটি খামেনির, আয়াতুল্লাহ খামেনি, যে তারই
নেতৃত্বে এবং গণতান্ত্রিকভাবে ভোট হলো সে ইসলামী ঘরানা সরকারি ক্ষমতায় আসে। ফলে এর আগেও ইরানের সরকার বিরোধী পক্ষ রয়েছে, কিন্তু খুব শক্ত জোরালো কোনো বিরোধী পক্ষ রয়েছে, বিরোধী রাজনৈতিক দল রয়েছে, এমনটি ইরানে নেই। ফলে সাধারণ মানুষের পক্ষ থেকে বিভিন্ন সময় ইরানের নানা ধরনের বিক্ষোভ করতে দেখা গেছে। এবারের বিক্ষোভটা যেমন শুরু হয়েছে দ্রব্যমূল্যের বৃদ্ধিকে ঘিরে, এবং এরপর থেকে বিক্ষোভটা আরো বড় আকারে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই বিক্ষোভে অনেকে বলছেন যে ইরানের বিভিন্ন সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক সরকার বিরোধী যে মনোভাব রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে দেশের বাইরে থাকা নির্বাসনে থাকা পাহলেভি শাহ রেজা, তার সমর্থকদের একটা বড় ধরনের সমর্থন রয়েছে এই বিক্ষোভে, এবং তার নামে ইরানের রাস্তাতে বহু বছর পর স্লোগান দিতেও শোনা গেছে, এবং অনেকে বলছেন যে তাকে ফিরিয়ে আনার দাবি করা হয়েছে। ফলে সরকারের বিরুদ্ধে এসব পক্ষ বিক্ষোভে যেমন একসাথে নেমে এসেছে, আবার ইরানের বাইরে যারা ইরান বিরোধী মনোভাব রয়েছে, যেমন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো, তাদেরও এই বিক্ষোভকারীদের সমর্থনে বক্তব্য দেখা গেছে। এমন ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে বলা গেছে যে, ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গেছে যে যদি ইরানে বিক্ষোভ আরো বড় হয় এবং সরকার দমন পীড়ন চালায়, তাহলে তিনি সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাববেন, ইরানে হামলাও করতে পারেন। এবং এর মধ্যে আমরা জানতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরান সংকট ঘিরে বেশ কয়েকটি অপশন তুলে দেওয়া হয়েছে, যে সেখানে হামলা চালানো বা কি কি বিকল্প তিনি করতে পারেন। একজন সংস্কারপন্থী প্রেসিডেন্ট পেয়েছে, একই সঙ্গে তিনি ধর্মযাজক নন, এটিও বিরল একটি ঘটনা। সমাজে কিছু শিথিলতার ইঙ্গিতও দেখা যাচ্ছে। আগের তুলনায় বেশি নারী হিজাব ছাড়াই চলাফেরা করছেন, সাইকেল চালাচ্ছেন, এমনকি কোথাও কোথাও গোপনে মদ পরিবেশনের ঘটনাও সামনে আসছে। আচারিক ব্যবস্থার জন্য এটি এক সূক্ষ্ম ভারসাম্যের লড়াই। অতিরিক্ত ছাড় দিলে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে, আর না দিলে জমে থাকা ক্ষোভ যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। এই দুই ঝুঁকির মাঝখানে এখন দাঁড়িয়ে আছে ইরানের শাসন ব্যবস্থা। বিপর্যয় নেমে আসতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে কাতার। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য সহ আশেপাশের অঞ্চলগুলো গভীর সংকটে পড়বে। দোহার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, যে কোনো ধরনের উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এ কারণে কাতার যতটা সম্ভব উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। এর আগে গত বছর জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত হয়। সে সময় ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট স্থাপনায় বোমা বর্ষণ চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে। কাতারের ভ্রমণের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যে কোনো সময় হামলা। মধ্যপ্রাচ্যে জড়ো হচ্ছে একের পর এক মার্কিন বিমানবাহী রণতরী। ইরানে মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি আরব। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার স্পষ্ট বার্তা রিয়াদের। আন্দোলন এবং অস্থিরতাকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ও বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে, যা অনেক বিশ্লেষকের মতে ইরানের ওপর একটি বড় ধরনের বিমান বা মিসাইল হামলার পূর্ব প্রস্তুতি। তবে মুখে হম্বিতম্বি করলেও বাস্তবে এমন কিছু করা তার জন্য বেশ কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো সহজ সামরিক কৌশল নেই যা ইরানের বিক্ষোভকারীদের কার্যকরভাবে সহায়তা করতে পারে। 13 জানুয়ারি প্রকাশিত সেই বিশ্লেষণধর্মী নিবন্ধে দাবি করা হয়, ওয়াশিংটন থেকে হুমকি দেওয়া যতটা সহজ, তেহরানের দুর্ভেদ্য পাহাড়ি খাজে আঘাত হানা তার চেয়েও অনেক কঠিন। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই। ফলে ইরানে হামলা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে কাতার, বাহরাইন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান কিংবা সৌদি আরবের ঘাঁটিগুলো ব্যবহার করতে হবে। তবে এমন কিছু করলে ঘাঁটিগুলো ইরানের পাল্টা আঘাতের ঝুঁকিতে পড়বে। বিকল্প হতে পারে গত জুনে ইরাকের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় চালানো দূরপাল্লার B-2 বোমারু বিমানের মতো অভিযান। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় এমন হামলা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র আসলে কোথায় আঘাত হানবে সেটিও একটি বড় প্রশ্ন। বিক্ষোভ এবং সরকারের দমনপীড়ন সারা দেশে ছড়িয়ে থাকায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ কঠিন। ফলে ভুল লক্ষ্যবস্তুতে হামলা হলে উল্টো চাপের মুখে পড়তে পারে মার্কিন প্রশাসন।
ইরান আলী খামেনিকে লক্ষ্য করে সরাসরি হামলার কথাও আলোচনায় রয়েছে। তবে এটি আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এমনকি খামেনির উত্তরসূরির তালিকাও প্রস্তুত রাখা হয়েছে। ফলে খামেনি মারা গেলে সরকার পরিবর্তনেরও নিশ্চয়তা নেই। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন ইরানের সরকার বিরোধী বিক্ষোভ এবারের মতো কিছুটা স্থিমিত হলেও তা একেবারে শেষ হবে না। নীতিগত পরিবর্তন না হলে বারবার এমন বিক্ষোভের মুখোমুখি হবে দেশটি। ইরানের এবারের বিক্ষোভ আগেরগুলোর চেয়ে ভিন্ন। বর্তমান সরকার সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো মেটাতে ব্যর্থ হয়েছে। সাধারণ নাগরিকরা অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা এখন গণতান্ত্রিক অধিকারের চেয়ে খাবারের যোগান নিয়ে বেশি চিন্তিত। যে অর্থনৈতিক সংকটের কারণে এই বিক্ষোভ শুরু হয়েছে তার সমাধান করতে হলে এমন কিছু নীতির পরিবর্তন দরকার যা করার মতো ক্ষমতা এই সরকারের নেই। তাই কোনো স্থায়ী সমাধানও নেই। তারা যদি এই বিদ্রোহ দমনও করে ফেলে তবে 2-3 মাস পর বা ভবিষ্যতে কোনো এক সময়ে এটি আবারও ফিরে আসবে। নীতিগতভাবে বড় কোনো পরিবর্তন না এলে এই বিক্ষোভ বারবার ফিরতে বাধ্য। পৃথিবীর সবথেকে বড় দেশগুলোর মধ্যে, অর্থাৎ যে সকল দেশে খনিজ তেল এবং অন্যান্য প্রাকৃতিক খনিজ সম্পদ মজুদ আছে, তাদের মধ্যে ইরান একদম প্রথম সারির একটি দেশ। সেটি হওয়ার পরেও তাদের অর্থনৈতিক দুরবস্থা কেনই বা তাদের জনসংখ্যার একটা বড় অংশ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে। এর পিছনে মূল কারণগুলো কি ধরনের পদ্ধতি, গণতান্ত্রিক ব্যবস্থা এখানে কার্যকর নাই। ইসলামের নামে এখানে এক ধরনের দুর্নীতির দীর্ঘকাল ধরে এই শাসন চলছে। এর ফলে কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বা কতিপয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এটার সুবিধা ভোগ করছে এবং এইটার কারণেই বিকশিত অর্থনীতি সঠিকভাবে বিন্যাস ঘটেনি এবং রাজস্বের বেশিরভাগই চলে যায় হচ্ছে রাষ্ট্র এবং ক্ষমতাশালী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে থাকে এবং তারাই এটার সুবিধাভোগী শ্রেণী হিসেবে অবস্থান করছে। ফলে মানুষের জীবনে বড় উন্নয়ন হয় না। ইরানকে যেহেতু ইসলামিক রেভলিউশনের নামে দেশ পরিচালনা করা লাগে এবং গণতান্ত্রিক ব্যবস্থা নাই, একই ধরনের গোষ্ঠীকে ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্র পরিচালনা করতে হয়, তখন এখানে সম্পদের সমভাবে বন্টন হবে না। যখন নেতৃত্ব একই রয়ে যাবে বা একটা গোষ্ঠী বা শ্রেণীর হাতে নেতৃত্ব ঘুরে ফিরে থাকবে, তখন সেখানে সাধারণ মানুষের উন্নতি হবে না। আর সেইটার সাথে আছে বিশ্বের যে বড় বড় দেশগুলোর তাদের যে নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা জনগণকে আরও দুরবস্থার দিকে ঠেলে দিয়েছে। কিন্তু সেই ইরানিয়ান রিভলিউশনারি গার্ড বা এই রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করছে তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ না। এবং একইভাবে প্রাকৃতিক সম্পদের যেমন সঠিকভাবে ব্যবহার নেই, তেমনি প্রাকৃতিক পরিবেশের উপযোগী কোনো পদ্ধতি তারা অবলম্বন করে না। যেমন অভ্যন্তরীণ যে পানি ব্যবস্থাপনা, সেটিও ইরানে খুবই দুর্বল। এখানে খোদ তেহরানেই পানি সংকটে তারা ভুগছে। এরকম নানাবিধ সমস্যা আছে যেটার কারণে ইরানের আজকে এই অবস্থা। সর্বোপরি গণতন্ত্র না থাকায় বিরোধী কোনো শক্তি এখানে কার্যকরী ভূমিকা রাখতে পারে না। সারা পৃথিবীর যে ডেভেলপমেন্ট সেটা ইরানে ওইভাবে প্রভাব বিস্তার করতে পারে না। সেখানে ইরানে ওটা সুবিধা তারা ভোগ করতে পারে না, কারণ পশ্চিমা দেশগুলোর যে উন্নতি বা পশ্চিমা দেশগুলোর যে আধুনিক প্রযুক্তি সেটা ইরান তার থেকে বঞ্চিত। তাদেরকে হয় চায়না অথবা রাশিয়ার উপর নির্ভর করতে হয়। তাও এই দেশগুলির সাথে তাদের যে সম্পর্ক সেটাও মূলত বাণিজ্যিক সম্পর্কের উপর, বাণিজ্যিক লেনদেনের উপরে নির্ভর করে আছে। সুতরাং দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা, গণতন্ত্রহীনতা, ইসলামের নামে রিপ্রেশন, নারীদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এই সকল কারণে সাধারণ জনগণের সুযোগ সেখানে খুবই লিমিটেড। বর্তমানে ইরানের রাজপথ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত 28 ডিসেম্বর শুরু হওয়া দেশটিকে গভীর রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। রাজধানী তেহরান সহ বড় বড় শহরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। প্রাণহানি ও গ্রেপ্তারের ঘটনাও বাড়ছে। এই পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিক্ষোভকারীদের নতুন করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া বিক্ষোভকারীদের সাহায্য আসছে বলেও আশ্বস্ত করেছেন তিনি, যা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইরানকে কড়া ভাষায় হুমকি দিচ্ছেন ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারাও। তারা বলছেন, ইরান যদি অস্থিতিশীলতা কাজে লাগিয়ে সামরিক বা পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়, তাহলে ইসরায়েল প্রয়োজন হলে একতরফা হামলা চালাতে দ্বিধা করবে না। ফলে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের দুর্ধর্ষ ইসলামিক বিপ্লবী গার্ড IRGC।
বুধবার আইআরজিসির কমান্ডার জানান, ইরান তাদের শত্রু রাষ্ট্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে বলে ঘোষণা দিয়েছে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুজাহাভি। এক বিবৃতিতে জেনারেল মুজাহাভি বলেন, যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সম্পূর্ণ প্রস্তুত এবং শত্রুপক্ষকে কঠোরভাবে দমন করতে সক্ষম। তিনি জানান, 2025 সালের জুনে সংঘটিত 12 দিনের যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘর্ষের পর ইরানের প্রতিরক্ষা ও অ্যারোস্পেস খাতে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ চলাকালে যেসব দুর্বলতা চিহ্নিত হয়েছিল সেগুলো ইতিমধ্যেই পুরোপুরি সমাধান করা হয়েছে বলেও দাবি করেন তিনি। জেনারেল মুসাভি বলেন, বর্তমানে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স তাদের ইতিহাসের সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের নিজস্ব প্রতিরক্ষা শিল্প দ্রুত গতিতে উৎপাদন বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগে বিতর্কিত মন্তব্য করেছেন। মঙ্গলবার তিনি ইরানের দাঙ্গাকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান এবং দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহায়তা তাদের পথে রয়েছে। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার কোনো আগ্রাসন চালায় তাহলে পশ্চিম এশিয়ায় তাদের স্বার্থে আঘাত হানা হবে।